জরুরি। বেশ, চন্দনদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর হলে তৃণমূল কংগ্রেস আরো বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। দেখো, এসআইআর হলেও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে আমি আমি সকলের বক্তব্য শুনছিলাম। আমি বেসিক্যালি ওই জায়গাটাতে বিশেষ রেফার করছি না। তার কারণ হচ্ছে এসআইআর কাকে বেশি ভোট দেবে আর কাকে দেবে না, কে জিতবে কে হারবে, এটা যে দল বা যে দলের নেতারা ভাবছেন বা ভাববেন বা তার বিরোধিতা করবার জন্য যারা ভাবছেন, সেটা তাদের ব্যাপার, তাদের স্ট্র্যাটেজি। এখানে আমার বলার কিছু নেই। কয়েকটি কথা এখানে পরিষ্কার, সেটা হলো এসআইআরের যে প্রয়োজনটা সাধারণ মানুষ অনুভব করছেন, সেই প্রয়োজনটা না মিটে সেই প্রয়োজনের তাগিদটা অনেক বড় হয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে আমরা প্রতি মুহূর্তে বিশ্বাস করতে শুরু করেছি সাধারণ মানুষ, একেবারে প্রান্তিক মানুষ আরও বেশি, যে এসআইআর কি একটা নির্দিষ্ট ফিয়ার সাইকোসিস। মানে এসআইআর ডিফাইন্ড হচ্ছে ফিয়ার সাইকোসিস। যদি তা না হয় তোমার এই আলোচনাটাই হতো না, এবং দীর্ঘ সময় ধরে সব চ্যানেলই আলোচনা করছে, তোমরাও করছো। এখন প্রশ্নটা হচ্ছে যে কারা এই এসআইআরের অন্তর্ভুক্ত হবেন কি হবেন না, এই নিয়ে বিভিন্ন প্যারামিটারে বহু তত্ত্ববাদ এখানে ইলেকশন কমিশন অ্যালাউ করেছে। আমাদের প্রশ্নটা হচ্ছে অ্যালাউ করাটার মধ্যেই তো বিভ্রান্তি। একেবারে শুরুতে আমরা যে প্রসঙ্গটা তুলেছিলাম, প্রসঙ্গটা তখন এসআইআরের প্রসঙ্গ ছিল না। আমরা 1,02,55,000 একটা লিস্ট জমা দিয়েছিলাম মহারাষ্ট্রের নির্বাচনের পরে, এবং আমরা বারবার এটা বলেছিলাম যে দীর্ঘ সময় ধরে একটা নির্দিষ্ট পোলারাইজেশন চলছে এবং ভোটার লিস্ট ম্যানিপুলেশন হচ্ছে। সেটা আপনারা দেখুন, মহারাষ্ট্রের নির্বাচন হয়ে গেছে, তারপরে এসছে হরিয়ানার নির্বাচন, ঘটনাটা তাই। তারপরে এলো যখন বিহারের নির্বাচন, আমরা প্রতিবাদে সামিল হলাম, আমরা বললাম এবং প্রেজেন্টেশন করে বোঝালেন আমাদের নেতা রাহুল গান্ধী। ইলেকশন কমিশনকে সেই কপি পাঠানো হলো। তার পরবর্তী সময় ইলেকশন কমিশনের যিনি মুখ্য নির্বাচন কমিশনার, তিনি রাহুল গান্ধীকে কাউন্টার করে, যেটা কনস্টিটিউশন বিরোধী সাধারণ ক্ষেত্রে, কাউন্টার করে উনি একটা প্রেস কনফারেন্স করলেন। এখন প্রশ্নটা হচ্ছে, প্রেস কনফারেন্সের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরে মাঝে মাঝে বিভ্রান্ত আসছিল। ওদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব যে ভাষায় বলছেন, যেভাবে বলছেন, জ্ঞানেশ কুমারজি ঠিক সেই ভাষাই বলছেন। আমাদের প্রথমত যে প্রশ্নটা, 2023-এ যিনি নির্বাচনের আগের নির্বাচন কমিশনার, তার সিলেকশনটা হয়েছিল, আমি আবারও বলি, তার নির্বাচন হয়নি, তার সিলেকশন হয়েছিল, নমিনেট করা হয়েছিল। আইনকে পরিবর্তন করে সিলেকশনটাই হয়েছে 2:1। প্রধানমন্ত্রী চিফ জাস্টিসের জায়গায় নিয়ে আসা হয়েছিল আর একজনকে, যিনি ক্যাবিনেটের মন্ত্রী, সুতরাং ক্ষমতার উল্টো দিকে যেতে পারে না, চিফ হুইপের প্রশ্ন আছে। আলটিমেটলি ঘটনাটা এখানে এসে দাঁড়ালো, উল্টো দিকে বিরোধী দলনেতা গেলেন না সেখানে, কারণ জানি ঘটনাটা কি ঘটছে। বেসিক্যালি প্রতিবাদ তো সেদিন থেকে শুরু। এসআইআরের বেসিক কনসেপ্ট যারা কনসেপ্ট করেছেন, যারা মাথা থেকে মস্তিষ্ক প্রসূত, তারা তো তাদের ধারণা কি বদলে দিয়েছে। যে গণতান্ত্রিক পরিকাঠামো তৈরি করবেন যে 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 নির্দিষ্ট সংস্থা, সেই সংস্থা নির্বাচিত হওয়ার যে যোগ্যতা, সেই মাপকাঠিতেই ফেল। আলটিমেটলি আমি তোমাকে এখানে বলে শেষ করি, তাতে কি হয়েছে যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তির ফসল হচ্ছে সাধারণ মানুষ। আমি একটা পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, একটু আগে যিনি বলছিলেন তিনি কয়েকটা ভুল তথ্য দিয়েছেন, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, মানে এসআইআর নিয়ে 90 সাল বা ইত্যাদি, আমি সেখানে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, উনি যে সম্প্রদায় বা যেখানে ওনার অন্তর্ভুক্তি, সেখানে দাঁড়িয়ে একটা সরাসরি প্রশ্ন, সিএ তো এখন অ্যাক্ট, এখন তো আর বিল নয়। এই অ্যাক্টের বেনিফিট কি হয়েছে কোনো একটি সম্প্রদায়, সেটাকে বুঝতে হবে। কেন কন্ট্রাডিকশন হচ্ছে, কোনো একজন পার্লামেন্ট সদস্য বলছেন বেড়া ভেঙে দাও, মিলিয়ে দাও, যেটা সম্পূর্ণ তাদের রাজনৈতিক নীতির পরিপন্থী। কেন ঘটনাগুলো ঘটছে, কেন এনআরসি আসামে, আর কেন এসআইআর ভারতবর্ষের অন্য প্রান্তে? আমি উত্তর খুঁজবো, একটা বিরতি নেব এখানে দাঁড়িয়ে। তুমি যদি এই প্রসঙ্গটা আসে যে আমার কাছ থেকে কিছু শুনবে না, তাহলে আমি শুরুতেই বলিনি, আমি আর বলছি না। তার কারণ ওই নির্দিষ্ট এলাহাবাদ হাইকোর্টের যে রায় ছিল, সে রায়টাকে ভালো করে পড়ে আমি আর একটা ডিবেটে আসতে পারি এবং সম্পূর্ণভাবে সেই ডিবেটকে আমি ইনফ্লুয়েন্স করতে পারি। সুতরাং জনগণকে বলবো, যারা দেখছেন এই অরিজিতের এই বক্তব্য, ভুল বুঝবেন না। এবং কংগ্রেস তারপরেও ক্ষমতা এসছে এবং বারবার এসছে, তার পিছনে কারণ ছিল।
দ্বিতীয় প্রসঙ্গেতে আমি আসি। না, আপনার তুমি প্রথম আজকে প্রসঙ্গে যখন বলি, আপনার নেহরুজিও বল্লভভাই প্যাটেলের কাছে 14-1 ভোটে হেরে তারপরে প্রধানমন্ত্রী হয়েছিলেন, এটা আপনাদের ট্রেন্ড। আচ্ছা আমরা আরেকদিন এটা নিয়ে আলোচনা এটা করবো। আপনাদের trend। চন্দনদা আমাদের ট্রেন 42-এর না, বলুন না। 42-এর ভারত ছাড়ো আন্দোলন ভুল বললাম, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বলুন কে আমি ছিল? ভুল ভুল বলেছি বললাম, আমি কিছু? নেহেরু হেরেছিলেন কিনা না, 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 বল্লভভাই না, প্যাটেলের ভুল, কাছে? ভুল, না, আমি একটু ভুল, প্লিজ এসআইআর এ থাকি ভুল, প্লিজ তারপরেও প্লিজ তিনি হয়েছিলেন প্লিজ প্রধানমন্ত্রী। আমি এখনো আপনি বলছি বলুন, এটা অরিজিৎ ভুল। অরিজিৎ ভুল আমি বললাম না, আবারও ভুল। বলছি, না, একদম please। ভুল। হ্যাঁ, আমি চন্দনদা। এখনো বলছি এটা একদম, ভুল, একদম, আলোচনা 30 করা সেকেন্ড, যাবে। 30 সেকেন্ড, চন্দনদা, please, এবার অরিজিৎ, প্রশ্ন please। হচ্ছে- হ্যাঁ। এই করে এসছে প্রশ্ন কংগ্রেস বিগত হচ্ছে- 70 বছর প্রশ্ন ধরে। হচ্ছে মুশকিলটা হচ্ছে এদের এখানে যে এখানে তুমি যেখানে পারো যদি কাউকে কনভিন্স করতে না পারো কনফিউজ করো, এটা ওদের করতে পারে, আমাদের পারে না। ন্যাশনাল পার্টি দীর্ঘদিনের, ওদের বহু আগে আমাদের জন্ম, সুতরাং এ প্রসঙ্গে ইতিহাসকে বিকৃত করা যায় না, যেটা ওরা ইতিহাসটা শিখে এসেছে। দ্বিতীয় প্রশ্নটা আমি এখানে আসি, একেবারে পরিষ্কার আজকে পশ্চিমবাংলা রিফ্লেকশনটাকে আমরা সবসময় আসাম ধরছি। তুমি কেরালা বা তামিলনাড়ুতে যদি যাও, তুমি এই এনআরসির ভূমিকাটাই সংক্ষেপে দেখতে দাও। পাবে না। তার কারণ এটা তো ঘটনা নয়। আজকে বাংলায় যে ঘটনাগুলো ঘটছে এনআরসির ক্ষেত্রে বিশেষত, আমরা বারবার বলছি এসআইআর এর মোড়কে এনআরসি লুকিয়ে আছে কি, এবং সেটা যদি থাকে একটা মারণাস্ত্র। তার কারণ এনআরসির ফর্মুলেশন নিয়ে আমাদের প্রশ্ন NRC র জন্য কি আছে। document? Basic একদম শেষ করবো আজকে, formulation নিয়ে শেষ করবো আজকে।